হাইকোর্টের রায় বেরিয়েছে। স্বভাবতই ত্রিপুরার সকল কর্মচারীদের জন্য খুশির খবর, কিন্তু হিসাবপত্র বা ক্যালকুলেশন নিয়ে কর্মচারীদের মধ্যে অনেকটা দ্বিধায়। সরকার কি কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা দিয়ে দেবে, নাকি সুপ্রিম কোর্টে যাবে, তার হিসাব চলছে। এখানে ফিক্সড পে হোক কিংবা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী হোক, সবার জন্যই কিন্তু রায়টা খুব একটা উল্লেখযোগ্য রায়, কারণ সমকাজে সমবেতনের ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে এখানে। যদি প্রথমত ফিক্সড পের ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করি, ত্রিপুরায় 2007-09 থেকে 2025 অবধি 28 থেকে 30,000 কর্মচারী আছে, আর সংখ্যাটা একটু বেশি হবে যারা ফিক্সড পেতে নিয়োগ হয়েছে। এই রায়ের ফলে সবাই তো কোনো না কোনো বেনিফিট পাবে, কেউ হয়তো ফিনান্সিয়াল বেনিফিট পাবে, কেউ ফিনান্সিয়াল বেনিফিট না পেলেও নোশনাল ফিক্সেশন করে হয়তো বেসিকটা বৃদ্ধি করা হবে। এটা কি সরকার মেনে নেবে? সরকার কি সেই পথে হাঁটবে? এটা কিন্তু একটা কোশ্চেন জেগেই থাকছে কর্মচারীদের মনে, কর্মচারীদের অন্তরে। অনেকে 9, 11, 15তে চাকরি পেয়েছে, তারাও কিন্তু এই ফিক্সড পেতে চাকরি পেয়েছে। যারা টিপিসি পদে চাকরি পেয়েছে তাদের কিন্তু সবাই 5টা ইনক্রিমেন্ট প্রাপ্য, যখন 5 বছর তারা ফিক্সড পেতে সবাই কিন্তু এরিয়ার চাচ্ছে না, অ্যাটলিস্ট 5টা ইনক্রিমেন্ট দেওয়া, সেটাও সবাই দাবি তুলছে। এখন সরকার কোন পথে হাঁটবে এই নিয়ে কর্মচারীরা দ্বিধায় আছে। পাশাপাশি বিধানসভা যে অধিবেশন, শীতকালীন বিধানসভা অধিবেশন, সেই বিষয়ে বর্তমান সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্তহীন। কারণ বিধানসভা অধিবেশন যখন বসবে তখন কিন্তু এই ব্যাপারগুলি কিন্তু অধিবেশনে একটার পর একটা উঠে আসবে। সরকার কি সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, এই নিয়েও কিন্তু সিদ্ধান্তহীন বিধানসভা অধিবেশন নিয়েও। সেই বিষয়ে আমরা আসছি বিধানসভা অধিবেশনে কী কী নিউজ উঠে আসতে পারে, এগুলো নিয়ে কেন সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সেগুলো বিষয় আছে। এখন কর্মচারীদের দ্বিধায় আছে, কর্মচারীদের টেনশনে আছে, কর্মচারীরা মানে খুশিতে আছে, কিন্তু কর্মচারীরা সবাই চিন্তা করছে এটা কার্যকর করা কি বাস্তবে সম্ভব, এবং কিভাবে কার্যকর করা যায়, এবং কিভাবে নিজের ন্যায্য পাওনা সেটা ছিনিয়ে আনা যায়। শূন্যপদের বিপরীতে নিয়মিত বেতন কম চাকরিতে 5 বছর জন্য স্থির বেতনের প্রশাসনিক সংস্কৃতির অবসান ঘটল। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক শাহ এই কালো অধ্যায়টা শুরু করেছিল। আদৌ এই অধ্যায়টা কেন শুরু করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার? কেন কর্মচারীদের বঞ্চনার জন্য এই রাস্তাটা তৈরি করেছিল? উনি কি সত্যি কর্মচারী বন্ধু ছিল, নাকি উনি চেয়েছিল নিচু স্তরের কর্মচারীরা যাতে সারা জীবন বঞ্চিত থেকে থাকে? ওনার একটা বিপদ মস্তিষ্ক, একটা ব্রেন থেকে এই অধ্যায়টা শুরু করেছিল যে কর্মচারী ঠকানোর একটা রাস্তা আমরা বের করবো, আর সেই রাস্তাটা মানিক সরকার বের করেছিল, এবং সেই রাস্তাটার ধরেই কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই রাস্তাটা কিন্তু পরিবর্তন হয়নি, সেই রাস্তাটা কিন্তু ফিক্সড পে রাস্তাতেই চলতে থাকলো। আদালত নিয়মিত চাকরিতে স্থির বেতনকে অসাংবিধানিক বলেছে। চাকরি পাবক যে হলফনামা সই করেছে তাতে বলা হয়েছে নাগরিকদের মৌলিক অধিকার খর্বকারী সরকার নীতি। তাহলে বিজেপি নিত্যদিন সরকার এখন কি করবে? কর্মচারী ন্যায্য পাওনা মিটিয়ে দেবে, নাকি বাম জমানার কর্মচারী ঠকানোর উত্তরাধিকার বয়ে চলবে, নাকি বামীদের প্রশাসনের অভ্যাস মতো জনগণকে ঠকাতে জনগণের টাকায় সুপ্রিম কোর্টে যাবে? এখানে টেট যারা মাধ্যমে নিযুক্ত 16 জন শিক্ষককে 2টি মামলায় হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দেয়। ত্রিপুরা কর্মচারীদের স্বার্থে যুগান্তকারী বলা হচ্ছে। 2.5 দশকে সরকারি দপ্তরে সমকাজে অসম বেতনের দৃষ্টান্ত চলে আসছিল, সেটার সমাপ্তি ঘটে। বিচারপতি রামচন্দ্র রাও এবং বি পালিতের ডিভিশন বেঞ্চ ঘটনাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বিগত বাম আমলের 2 সার্কুলার 2001 এবং 7 খারিজ করে দিয়েছে। 23 শিক্ষকদের মামলা চলে আসছিল 2022 সাল থেকে। বরাবরই সরকার পক্ষের বক্তব্য ছিল এই শিক্ষকরা 5 বছর স্থির বেতনে কাজ করা মুচলেখা দিয়েছে, তাই নিয়মিত বেতন কম দাবির অধিকার তাদের নেই। হাইকোর্টে এক বিচারপতির বেঞ্চ এই যুক্তি মেনে নিয়েছিল। ডিভিশন বেঞ্চ বলেছে মুচলেখা সংক্রান্ত সরকারি নীতিগত সিদ্ধান্ত ব্যক্তির মৌলিক অধিকার খণ্ডন করেছে কিনা তা দেখার এখতিয়ার আদালতের। বামীদের তৈরি 2001 ও 7 সালে 2টা সার্কুলার ছিল সরকারের অস্ত্র। টেক্সট শিক্ষকদের মামলা জয়ে আলোড়িত কর্মচারী মহল। যদি এই আদালতের যে রায় সামনে এসেছে তা সাধারণ পর্যবেক্ষণ, তবে কর্মচারীগুলো হিসাব করতে শুরু করেছে। 2022 সালে যারা মামলা শুরু 3 বছর আগের, অর্থাৎ 2019 সাল থেকে যারা চাকরি পেয়েছে তারা নতুন বেতন স্থির হবে ন্যাশনাল ফিক্সেশন করে, আর বাকিরা প্রশাসন কোনো সাল থেকে রেগুলার চাকরিতে ফিক্সড পে চালু করেছিল, সেটা 2001 এবং 2007-এর নোটিফিকেশন বলে। এখন যারা যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে সবাইকেই তো অসাংবিধানিকভাবে চাকরি প্রথম 5 বছর কম বেতনে চাকরি করতে হচ্ছে। যেরকম 2005 থেকে 2007 সালে মিলে 2000 পিজিটি শিক্ষক নিয়োগ করা হয়েছিল। 2009 সালে নোডাল হিসাবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে 5000 চাকরি দেওয়া হয়েছিল। অডিটর পদে চাকরি দেওয়া হয়েছিল 2010-11 সালে। 2012 সালে সায়েন্স টিচার নিয়োগ করা হয়েছিল। 2017 সালে আবার টেট হয়েছিল, টেটের মাধ্যমে নিয়োগ হয়েছিল।
প্রায় 8,000 শিক্ষক নিযুক্ত হয়েছে। 2021 সালে জেআরবিটির মাধ্যমে প্রায় 5,000 চাকরি হয়েছে। অন্য সব নিয়োগ বন্ধ থাকলেও প্রতি বছর ডাইনেস মাধ্যমে কিছু নিয়োগ হচ্ছে। সব মিলিয়ে গত মানে ফিক্সড পের মেয়াদকালে প্রায় 28 থেকে 30,000 কর্মচারী নিয়োগ হয়েছে ত্রিপুরা সরকারের অধীনে, যাদেরকে অসাংবিধানিকভাবে 5 বছর ফিক্সড পেতে থাকতে হয়েছে। সে 28-30,000 কর্মচারী কিন্তু এখন গুনতে শুরু করেছে, ক্যালকুলেশন করতে শুরু করেছে কীভাবে ন্যায্যের প্রাপ্য যে সেটা ছিনিয়ে আনা যায়। অনেকে আবার ভাবতে শুরু করেছে সরকার হাইকোর্টের রায়কে মান্যতা দেবে না, সরকার কোর্টের রায়কে মানবে না, কিন্তু আমরা মনে করিয়ে দিচ্ছি এই কোর্টটি কিন্তু 2012 সালে সায়েন্স টিচারদের রেগুলার করেছিল। এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে কিন্তু 2016 সালে যে চাকরিটি বাদ করে দেওয়া হয়েছিল সেই 500 জন টিএসআর এবং টিসিএস অফিসারের পদে চাকরি অফার তুলে দিয়েছিল। এই কোর্টের রায়ের ফলে কিন্তু জুট মিলে কর্মচারীরা নিজের প্রাপ্য অধিকার কিন্তু পেয়েছিল। এই কোর্টের রায়ের ফলে টিসিসিএলের প্রচুর যারা আছে ফিনান্স বা ইঞ্জিনিয়ারিং সেকশনে প্রচুর কর্মচারী যারা আছে তার রেগুলারেশন বা প্রমোশনের সুযোগ সুবিধা পেয়েছিল। অর্থাৎ কোর্টের রায় কিন্তু কার্যকর হয়। কখন কার্যকর হয় এটাও কোশ্চেন থাকতে পারে, যখন আর কোনো অস্ত্র থাকে না সরকারের কাছে। ধরে নাও এখন কোর্ট রায় দিয়েছে ডাবল বেঞ্চে, সরকারের কাছে একটা অস্ত্র আছে কি সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করা। তো সুপ্রিম কোর্টে যদি সেই রায় খারিজ করে দিই, সুপ্রিম কোর্ট থেকে যদি বলে দিই না ফিক্সড পে নেই, সবাইকে রেগুলেশন দিতে হবে, ন্যাশনাল ফিক্সেশন করে তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে, তখন সরকার কোথায় যাবে? তখন কি আর কোনো রাস্তা থাকবে? তখন তো দিতে হবে। অর্থাৎ সরকার চেষ্টা করবে যতদিন না দিয়ে থাকা যায় অতদিন চেষ্টা করবে না দিয়ে থাকার জন্য, কিন্তু যখন আর কোনো অস্ত্র থাকবে না, যখন কোনো আর কোনো পথ খোলা থাকবে না, তখন কিন্তু সরকার দিতে হবে। তাই আমাদের পজিটিভভাবে চিন্তা করতে হবে আমাদের ন্যায্য অধিকার পাওনা আদায়ের জন্য। নেগেটিভ চিন্তাধারা রেখে কিন্তু চলবে না। শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা, মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় আমাদের কিন্তু একটা ন্যায্য পথ দেখিয়েছে। এই 28-30,000 কর্মচারী রেখে এখানে কিন্তু 16 জন শিক্ষকের জয় হয়নি শুধু কোর্টে, 28-30,000 কর্মচারীর জয় হয়েছে যারা কোনো না কোনো দিন ফিক্সড পেতে চাকরিতে যোগদান করেছিল। কর্মচারী বান্ধব বিজেপি সরকার কি তার কর্মচারীর অধিকার রক্ষায় ডাবল ইঞ্জিনের ক্ষমতার সেন্ট্রাল থেকে স্কিম বা সেন্ট্রাল থেকে অর্থের মাধ্যমে এই বঞ্চনা দূরীকরণ করবে, নাকি সুপ্রিম কোর্টে এসএলপি নাম করে বাম পরম্পরায় কোটি কোটি টাকা খরচ করবে? কর্মচারী ঠেকাতে বাম আমলে এমন নজির কিন্তু রয়েছে বুড়ি বুড়ি। বর্তমান সরকারও কিন্তু সর্বশিক্ষা কেসটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট থেকে সর্বশিক্ষা শিক্ষকদের যদি রেগুলেশন রায় দেয় সরকার কি না করে পারবে? অর্থাৎ সরকার চেষ্টা করবে যতদিন না দিয়ে থাকা যায়, কিন্তু যখন আর কোনো অস্ত্র থাকবে না, যখন কোনো আর পথ খোলা থাকবে না, তখন কিন্তু সরকারের কিন্তু সমস্ত বকেয়া বঞ্চনা মিটিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু সরকারের কাছে কোনো রাস্তা থাকবে না। এখন সমস্ত কর্মচারী যারা আছে তাদের হতে হবে, একত্রিত হয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ সিদ্ধান্ত নিতে হবে যে কি করা যায়। তবে অবশ্যই অপেক্ষা করতে হবে এই রায়টা কার্যকর কবে হয়, এই রায়টা কোন পথে যায় সেটার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে অসাংবিধানিক, হ্যাঁ আমিও চাকরি পেয়েছি, আমিও ফিক্সড পেতে ছিলাম, আমারটাও অসাংবিধানিকভাবে আমাকে চাকরিতে ফিক্সড পে 5 বছর থাকতে হয়েছে। হ্যাঁ আমারও কেস করতে হবে, আমাদের ওই 5 বছরের এরিয়ার না, অ্যাটলিস্ট 5 বছরের যে 5টা ইনক্রিমেন্ট লস হয়েছে সেটা আমার ন্যায্য অধিকার, সেটা আমাকে দিতে হবে। আমি 2010-এ চাকরি পেয়েছি, 2015-তে রেগুলার পে স্কেল পেয়েছি না, আমার 2010-এতে পে স্কেলকে এনে 2010-এতে 2015 পর্যন্ত যে বেতনটা আমরা কম পেয়েছি সেই বেতনটা টেনে এনে আমার বেতনটা নতুন পূর্ণ গঠিত করতে হবে, যেখানে আমার বেসিকটা বৃদ্ধি পাবে। বেসিক বৃদ্ধি পাওয়ার পর একজন গ্রুপ ডি কর্মচারী ন্যূনতম 5-7 হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে, একজন গ্রুপ সি কর্মচারী ন্যূনতম 10-15-20-25 হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পারে যদি ফিক্সড পে টাইমে যে আমাদের যে ইনক্রিমেন্টটা দেওয়া হয়নি, ইনক্রিমেন্টটা যদি দেওয়া হয়, এরিয়ার তো আলাদা বিষয়, এরিয়ার তো অনেক টাকা আসবে, লক্ষ লাখ কোটি কোটি টাকা আসবে, সেটা সরকার দিতে পারবে কিনা সন্দেহ আছে। এখানে বলা হয়েছে 12 থেকে 14 লাখ টাকা এরিয়ার আসবে এক একজন কর্মচারী, সেটা সম্ভব নয়, সেটা সরকার হয়তো পারবেও না। কিন্তু এত যে কেন্দ্রীয় যে নিয়োগ হয়েছে, জেআইবিটি হোক, শিক্ষক পদে হোক, টিআরবিটির মাধ্যমে হোক, বা অন্যান্য দপ্তর হোক, বাম জমানায় হোক, রাম জমানায়, এত সংখ্যক কর্মচারী যে ফিক্সড মাধ্যমে নিয়োগ হয়েছে তাদের তো অধিকার আছে, সেই ন্যায্য অধিকার তো তারা পেয়েছে, একটা রাস্তা তো পেয়েছে। সেই রাস্তাটা কীভাবে মানে সেই রাস্তা ধরে কীভাবে আমাদের অধিকারটা ছিনিয়ে আনতে হয় সেই পথটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং তার জন্য আমাদের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে বলেছে যে এই জয়টা শুধু 16 জন শিক্ষকের জয় না, এই জয়টা ত্রিপুরা সমস্ত কর্মচারীদের জয়, এই জয়টা 28-30 হাজার কর্মচারীর জয় যারা ফিক্সড পেতে কোনো না কোনো দিন চাকরি পেয়েছে। এখন সবাই নির্ভর করছে মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেয় কিংবা বিধানসভা কী সিদ্ধান্ত নেয়, কিন্তু বিধানসভা আমরা দেখতে পাচ্ছি গত বছর শীতকালীন বিধানসভা অধিবেশন জানুয়ারির মাঝামাঝি সময় হয়ে গিয়েছিল, ডেটও ঘোষণা হয়ে গিয়েছিল এরকম টাইমে, কিন্তু এবার কিন্তু বিধানসভা অধিবেশনের কোনো ডেট ঘোষণা কিন্তু হচ্ছে না, অর্থাৎ সিদ্ধান্তহীন অবস্থায় আছে ত্রিপুরা বিধানসভা। কবে বসবে এই বিষয়ে কোনো মানে ডেট
চূড়ান্ত হচ্ছে না। এখন শীতকালীন বিধানসভা অধিবেশন কি শীত শেষ হলে পড়বে, সেই বিষয়ে কিন্তু অনেকে হাসির একটা করে বলছে। এখানে যে নিউজটা উঠে এসেছে একটা বিরল ঘটনা, গোটা দেশের মধ্যে নজির। এই জন্য ত্রিপুরা নিজের লাইনেই চলছে। সংসদে শীতকালীন অধিবেশন, অন্য রাজ্যে শীতকালীন অধিবেশন চলছে, কিন্তু ব্যতিক্রমণই আমাদের রাজ্য ত্রিপুরা। কারণ এখনও শীতকালীন অধিবেশনের সিদ্ধান্ত নেয়নি সরকার। কারণ শীতকালীন অধিবেশনে যখন বসবে তখন কিন্তু এই ফিক্সড ব্যাপারটা, রেগুলেশন ব্যাপারটা কিন্তু সমস্ত কিছু কিন্তু বিধানসভা অধিবেশনে চলে আসবে। ইভেন অনিয়মিত কর্মচারীদের রেগুলেশন ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যাদের ফিনান্সে অ্যাপ্রুভাল আছে তাদের একটা কিছু করা হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু এখন সরকার কার্যকর করেনি। স্বাভাবিকভাবে স্পষ্ট যে বিধানসভা অধিবেশন বসবে মানে বিধানসভা অধিবেশনে হট্টগোল হবে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করতে হবে, বিভিন্ন চাকরি, বিভিন্ন নতুন নোটিফিকেশন, বিভিন্ন প্রমোশন সঙ্গত ব্যাপার নিয়ে। তাই সরকার হয়তো এটাকে ঢিলে করছে। বুধবার বিধানসভা একটি আয়োজকের ফাঁকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে স্পষ্ট বলে এখনও শীতকালীন অধিবেশন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এমনকি লোকভবন থেকেও আসেনি বার্তা। উল্লেখ 2025 সালে 10 জানুয়ারি ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হয়েছিল, কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ অতিক্রান্ত নেই কোনো সিদ্ধান্ত। শীতকালীন অধিবেশন কি শীতের পরে বসবে? ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশন নিয়ে যথেষ্ট চর্চা চলছে। অন্যতম কারণ হলো এবার শীতকালীন বিধানসভা অধিবেশনে অধ্যক্ষ নির্বাচিত হবেন। কে হবেন অধ্যক্ষ তা জানার আগ্রহ অবশ্য বিজেপি শিবিরের পাশাপাশি রাজ্যবাসীর কাছে আছে। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ হলো বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাখেন রাজ্যপাল। তিনি প্রথম দিন ভাষণ রাখবে। সরকারের বিগত বছর অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনায় ভাষণ দেবে রাজ্যপাল, এটাই কথা। রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা বলবেন রাজ্যপাল, তার উপর আলোচনা শাসক বিরোধী অংশ নেবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো আসবে বিধানসভা অধিবেশন, তা রাজ্যবাসীর জন্য অবশ্যই মঙ্গলের, কিন্তু রাজ্যবাসী অধীর আগ্রহ অপেক্ষা হচ্ছে বিধানসভা অধিবেশন কবে বসবে, অধ্যক্ষ কবে নির্বাচিত হবে, এবং বিধানসভা অধিবেশনের মাধ্যমে দেশ বা আমাদের রাজ্য জানতে চাইবে যে ত্রিপুরা সরকারের অধীনে কর্মচারীদের যে 8 পে কমিশন বা ডিএ বকেয়া আছে সেটা অনিয়মিত নিয়মিতকরণের ব্যাপারটা উঠে আসবে। ফিক্সড পে কর্মচারীদের একটা রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট, যুগান্তকারী হাইকোর্ট, এটা কবে কার্যকর হবে, এই বিষয়টা কিন্তু বিধানসভা অধিবেশনে উঠে আসবে। এবং বরাবরই সিপিএম, কংগ্রেস, বিজেপি, ত্রিপুরা মতো আইপিএফ সবাই জন্য কিন্তু বিধানসভা অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলো কিন্তু বিধানসভা অধিবেশনের মাধ্যমে জানা যাবে, এবং বিরোধী পক্ষের বিভিন্ন প্রশ্ন, সরকারের বিভিন্ন উত্তরগুলো কিন্তু বিধানসভা অধিবেশনের মাধ্যমে জানা যাবে। অ্যাটলিস্ট বর্তমান সরকারের যে চিত্রটা সেটা প্রকাশ পাবে এই অধিবেশনের মাধ্যমে। সবাই উল্লেখযোগ্যভাবে ওয়েট করছে যে বিধানসভা অধিবেশনের ডেটটা কবে হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এখন কর্মচারীকুল যেটা দ্বিধায় আছে যে কোর্টের রায় কীভাবে কার্যকর হবে, সেটা সরকার দেখবে কীভাবে কার্যকর হবে। নিজের যে প্রাপ্য অধিকার সেটা কিন্তু নিজের পথেই কিন্তু আনতে হবে, নিজের লড়াই করেই কিন্তু আনতে হবে, যেটা সম্মানিত শিক্ষকরা এনেছে। তাই সম্মানিত শিক্ষকদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি, মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে কঠিন লড়াই করে কর্মচারীদের জয় ছিনিয়ে আনার জন্য। ধন্যবাদ।